আজকে তারেক সরকারের পররাষ্ট্র বিভাগ আমাদের খলি সাহেবের সামনে আসার সাহস হয় নাই। তারেকের একটা উপদেষ্টা আছে হুমায়ুন কবির নামে, তাকে দিয়ে সামলানোর চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে ইরান সমর্থিত হুতিদের উপরে সৌদি আরবই আগে বোমা আক্রমণ করেছে, বোমা ফেলেছে। এরপরে তারা যখন হুমকি দিচ্ছে যে তারা এবার বাব আল মানদেব মানে লোহিত সাগরের ওই রুটটা বন্ধ করে দিবে, তখন আমেরিকার দালালি করার এই সুযোগটা খলিল সাহেব দেরি করতে চায় নাই। তিনি হুতিদের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছেন। সৌদি আরব একটা জোট করেছে, সেই জোটের মেম্বার বানিয়ে দিয়েছেন বাংলাদেশকে। আমেরিকার কাছে দেখানো যে আমরা কত খেদমতগার, আপনাদের দালাল। আর সার কথাটা হচ্ছে যে এই পুরো ঘটনাটাকে তারেক রহমানকে তারা বুঝিয়েছে এটা হলো ব্যালেন্স। এই যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম, ভারসাম্য নাম দিয়ে ইনুসের আমলে ইনুস ক্ষমতা নেওয়ার 2 মাসের মধ্যে ক্ষমতা নিয়েছিলেন সেপ্টেম্বরের 23 তারিখে উনি নিউ ইয়র্ক গেছিলেন। বাইডেনের সাথে দেখা হয়েছিল, সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার ছিল। ওই যাওয়ার আগে তাকে পই পই করে বলে দেওয়া হয়েছিল ব্যালেন্সটা কি জিনিস। উনি কথা শোনেন নাই। উনি এই কথাটাকে উল্টে ব্যবহার করছেন কি করে আমেরিকার দালালি করতে হবে। ব্যালেন্স করছি এই উচিলায় ব্যালেন্স শব্দটা উল্টো করে ব্যবহার করছে। আমেরিকান দালালিটাই ব্যালেন্স। আর তার শিষ্য খলিলুর রহমান এখন তারেকের কাঁধে উঠে একই কাজ করতেছে। কথাটা সোজা। বাংলাদেশের পজিশন যদি হয় এই যুদ্ধের সুনির্দিষ্টভাবে, বিশেষ করে ইরান এবং আমেরিকান যে প্রণালীকে কেন্দ্র করে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে বিরোধটা শুধু সাধারণ বিরোধের নাই, যে বিরোধটা সামরিক বিরোধে, পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের জায়গায় চলে গেছে। বাংলাদেশের পজিশন হতে পারতো যুদ্ধ বিষয়ক সরাসরি কোনো ব্যাপারে আমরা যাব না, কোনো পক্ষে যাব না। আর যদি যেতেই হয় তাহলে ন্যাচারালি ইরানের পক্ষে থাকতে হবে। কিন্তু কোনো যুক্তিতেই ভারসাম্যর কথা তুলে ট্রাম্পের দালালি করা যাবে না। 3 নম্বর, সারা বাংলাদেশের সাধারণ মানুষ এই যুদ্ধে ইরানের প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিটা ইরানের পক্ষে। কারণ এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল ইসরায়েলের গাজাবাসীদেরকে অত্যাচারকে কেন্দ্র করে। এখন বোধহয় গোনায় ছেড়ে দিয়েছে, 70,000-এর উপর লোক মারা গেছে। ফলে সেখান থেকে বের হওয়ার একটা পথ অন্তত ইরানের হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই চিন্তা করে বাংলাদেশের সাধারণ মানুষ তারা একটা দায়িত্ব বোধ করে যে গাজাবাসীদের প্যালেস্টাইনি ইস্যুতে অন্তত আমরা তাদের কাছে ছেড়ে যেতে পারি না। দিস ইজ দ্য বটম লাইন। সেখান থেকেই আমাদের জনমতটা তৈরি হয়েছে ওদিকে। এখন একা ইরানের কারণে, ইরানের সবলতায় ইসরায়েলকে সমর্থন করে আগিয়ে আসা ট্রাম্প, তা আমরা এটার বিরুদ্ধে যাব না? এটা তো ন্যায় অন্যায় প্রশ্ন, ইনসাফের প্রশ্ন, একটা মিনিমাম ইনসাফ প্রশ্ন। যেখানে এই সৌদি আরব, এই দুবাই, ইরান এই আক্রমণটা, যুদ্ধটা যদি না করতো তাহলে তারা এতদিনে ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিকঠাক করে আগায় যেত। মনে করেন না যে ঠিকঠাক করে নাই তারা। যারা দুবাই থাকছেন তারা জানেন দুবাইয়ের কয়টা পাড়া পুরা ইসরায়েলিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ দুবাই এই চুক্তিটা করে ফেলছে। চুক্তি করার সময় সৌদি আর দুবাই একসাথে ছিল। সৌদিরা চাপাইছিল যে টেস্ট কেসটা দুবাইয়ের উপর দিয়ে যাক, ওদের আগ্রহ বেশি। দুবাইয়ের যুবরাজ আর সৌদি যুবরাজ যে খবর পায়, তাদের অ্যালায়েন্স ছিল এটা। ফলে এটা খবর নেন তাহলে দেখবেন যে দুবাই শহরে কত খোলে আম ঘুরতেছে ইসরায়েলিরা, এবং তাদের সঙ্গে ইসরায়েলিদের চুক্তি কিন্তু হয়ে গেছে। এইটাই হওয়ার কথা ছিল সৌদিদের সাথে একই পথে, কিন্তু সেটা আর ঘটতে পারে নাই। কারণ এই গাজাবাসীদের উপর অত্যাচার, সেই প্রসঙ্গে ইরানের প্রতিক্রিয়ায় তাই পুরো জিনিসটা আউলাই গেছে।
ফলে সৌদি আরব ঘোষণা দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হয়েছে, ঘোষণা দিয়ে। কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া মানে তারা যে আলোচনার কথা ছিল তার প্রমাণ। তাহলে এখন যাদের আবার সৌদি আরবের পক্ষে দাঁড়ানোর জন্য পেট পড়ে যাইতেছে, এরা কারা আসলে একটু চিনতে পারেন, একটু চেনার চেষ্টা করেন। দালালি, সৌদি দালালি নামে এখন দেখেন কথা মিলাতে পারছে না। এই খলিলুর রহমান খুতিদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এটা পার্সোনাল বক্তব্য না তার। এই বিবৃতিটা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, খুশি হয়েছে আবার ইন্ডিয়া। সেখানে সে বলতেছে এটা নাকি অমুক অমুক আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। তারা হুতিরাই। সৌদি আরবের ইরানের সাথে আমেরিকান যে ঝগড়াটা, যে যুদ্ধটা, এটা কি সব আন্তর্জাতিক মেনে করছে? ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে গাজাতে আক্রমণ শুরু করছিল, নাকি এই পর্যন্ত ইসরায়েলের জন্মের পর থেকে এই পর্যন্ত যা যা করছে সব আন্তর্জাতিক আইন মেনে? আর তাকে বারে বারে আমেরিকানরা সাপোর্ট করছে, এটা কি আন্তর্জাতিক আইন মেনে? এই দালালি খলিলুর রহমান মনে করছেন যে উনি একাই জানেন, উনি একাই এইসব করে চালাই দিবেন, হুরজিরা আলাদার পায়ে চুম্বন করবেন বাংলাদেশের নাম দিয়ে। তারেক রহমানের সমস্যা হচ্ছে উনি নিজেই প্রথমে ধরে নিচ্ছেন আমি তো এগুলো বুঝি না। ফলে যে যা বুঝাইতেছে, বিশেষ করে ভারসাম্য নাম দিয়া, উনি আগেরটা খেয়ালও করে নাই। কিন্তু আমি নিশ্চিত খেয়াল করেন নাই 2024 সালে ইউনূস কি নিয়ে শুরু করছিল। ইউনূস সম্পর্কে, ইউনূসের 1.5 বছরে এই প্রসঙ্গের কোনো মূল্যায়ন তারেককে কেউ দেয় নাই। না তারেকের নিজের যোগ্যতা আছে, না এমন কোন লোক রাখছে যে তাকে এইটার মূল্যায়ন একটা দেয়, যে ইউনূস সাহেবের ব্যালেন্স, এই যে ব্যালেন্স, ভারসাম্যের কি কাজ সে করছে তার কোন ধারণা আছে? চ্যালেঞ্জ দিলাম, তারেকের এই নিয়ে কোনো ধারণা নেই। উনি ভাবছিলেন এই পুরো জিনিসটা তো ইউনূস বলে দিছে খলিলকে সাথে নিতে, খলিলকে তো উনি সব ঠিক করে ফেলবেন। বুঝছেন এখন ঠিক হচ্ছে না। ফলে কি হয়েছে এখন? এখন আপনি হুমায়ুন কবিরকে দিয়ে আবার একটা সাফাই দিতে যাচ্ছেন। এবার সাফাইয়ের ভিতরে কি হয়েছে দেখেন, একবার যখন নীতি নৈতিকতা ইনসাফের থেকে সরে যান, তখন সেখানে আবার ফিরে আসাটাকে এত সহজ? একটা দুনফুন ব্যাখ্যা দিলে হবে? দেখেন হুমায়ুন কবির কি বলছে। সৌদি আরবে নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে না। এটা কি এলো? বরং এটা সৌদি আরবের সাথে কৌশলগত সম্পর্ক। কৌশলগত সম্পর্ক মানে হলো যে আপনি তার মানে যুদ্ধের পক্ষ নিয়ে বলছেন। সৌদি আরবের সাথে আমাদের যুদ্ধ কৌশলগত পক্ষ। কৌশলগত মানে কি? স্ট্র্যাটেজিক। সৌদি আরবের সাথে আমাদের, যে কোনো দেশের সাথে আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক করার কি আছে? আমরা কি বিরাট কোনো সামরিক শক্তি? কোনো ইন্টারন্যাশনাল যুদ্ধের ভিতরে আমরা কেন যাব নিজেদের স্বার্থ ছাড়া? এগুলো উত্তর নেই। সৌদি আরবের সাথে কবে আমাদের, নাকি সৌদি আরব নিজেই একটা মিলিটারি পাওয়ার, নাকি গ্লোবাল পাওয়ার, নাকি আমরা একমাত্র সৌদি আরব থেকে তেল কিনি? যেখানে এখন তেল কিনি তো যাদের সাথে তাদের মধ্যে কেউ নাই যারা এই জিসিসি কান্ট্রি, তেল বেচা কান্ট্রি, মধ্যপ্রাচ্যের তেল বেচা কান্ট্রি কেউ নাই যাদের থেকে আমরা তেল কিনি। তেল কিনে যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ান কোম্পানিগুলোর কাছ থেকে, কারণ এখানে কমিশন পাওয়া যায়। তা সৌদি আরবের সাথে ডাইরেক্ট সম্পর্ক কি আমাদের? এবং সেইটার জন্য আমরা তাকে সমর্থন দিতে যেতে হবে কেন? বলা হচ্ছে তারা আমাদেরকে একটা তেল শোধনাগারে ইনভেস্ট করবে। ভালো, সে তো সেই যখন থেকে অন্তত 15 বছর আগে থাকতে এই শোধনাগার বানিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে, কেউ আগ্রহ করে নেই। আর সেটা নেওয়ার এটা তো বাণিজ্যিক সম্পর্ক, স্ট্র্যাটেজিক সম্পর্কের কোনো বিষয় না। তাহলে এটা অ্যাবসলিউটলি এইটা খলিলুল ইউনূসের আমেরিকান দালালি, বাংলাদেশকে আমেরিকার কোলে উঠাই দেওয়া ছাড়া এর ভিতরে কিছু নাই। এটাকে লুকানোর জন্য নানান কথার প্যাঁচ মারতেছে তারা। তারপরে দেখেন, তাহলে বুঝলাম এটা সৌদি আরবের সাথে কৌশলগত সম্পর্ক বানানোর জন্য করা হয়েছে। এবং হুতি মোকাবেলায় সহযোগিতা। হুতি মোকাবেলা আমরা কি সহযোগিতা? সামরিক সহযোগিতা? ওটা তো সামরিক জোট। আমরা কেন একটা মিলিটারি জোটে যাচ্ছি? কি
যেখানে বাংলাদেশের মানুষের পেটের খাওয়া নাই, অর্থনীতি বঙ্গুর একটা অবস্থা, বাজেট করার টাকা নাই, আর আমরা চাইতেছি একটা যুদ্ধ জোরে জয়েন করতে, এবং বাংলাদেশের মানুষের কমন সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়ায়। এটা মিলছে? আচ্ছা, এরপরে দেখেন প্রতিটা বাক্যের ভিতরে একটা স্ববিরোধ আছে। সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতি হুমকি মোকাবেলা করার জন্য, ইরানের বিরুদ্ধে না। এই এখনকার যা কিছু চলতেছে বা হুতি ফেনোমেনাটা যখন থেকে শুরু হয়েছে, হুতিরা ইরানের আশ্রয় দাঁড়ায় আছে। আপনি যদি বলেন হামাসের পিছনে ইরান নাই, এটা বললে যেরকম গাধামি হবে, এটা তাই। আপনি যদি বলেন যে লেবাননে হিজবুল্লাহদের পিছনে ইরান নাই, আছে কিনা আপনি জানেন না, তো তাহলে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার যোগ্যতাই তো নাই। এটা নিয়ে কথা বলতে আসছেন কেন? হুতি ফেরমানাটাই শুরু থেকেই এটা ইরানের সাপোর্টেড, এবং তাদের উপর বোমা মারছে সবার আগে সৌদি আরবিয়া, আজকে না, যেদিন থেকে ইয়েমেনে আনরেস্ট শুরু হয়েছে। এরপরে কন্ট্রাডিক্টরি বাক্যগুলো দেখেন, এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করা হিসেবে দেখার কারণ নেই। দেখেন, ও হুতি আক্রমণ করতে যাবে সামরিক জোটে যোগ দিয়া, আর বলতেছে এটা ইরানের বিরুদ্ধে, কোনো আক্রমণ জোটে অংশগ্রহণ করা না। মূল বিষয়টি হলো সৌদি আরবের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক আছে। আচ্ছা ভালো, কেমন বিশেষ? সেই সম্পর্কে শুধু হজ, উমরা আর তীর্থযাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওকে, তার মানে এটা বিয়ন্ড ধর্মীয় সম্পর্ক, তাই বলতে যাচ্ছে, ঠিক আছে। তারপরে সেই জন্য এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখার সুযোগ নেই। দেখেন কি বলতেছে, এরপরে কি বলতেছে দেখেন, সৌদি আরব নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এটা আত্মিক ও নৈতিক সম্পর্কের জায়গা থেকে। এই আবার কি হইল আত্মিক নৈতিক মানে? তার মানে সৌদি সবসময় নৈতিক পথে আছে তার পররাষ্ট্রনীতি, এর দায় আপনি নিচ্ছেন। আবার বলতেছে অন্যতম বৃহৎ মুসলিম দেশ, কি হইল আবার? একটু আগে না বললেন যে তার সাথে আমাদের ধর্মীয় কারণের সম্পর্কটা না, তাহলে সে বৃহত্তর না ক্ষুদ্রতম মুসলিম দেশ, তাতে কি এসে যায়? একবার বলতেছে যে এটা ধর্মীয় কারণে না, এটা কৌশলগত কারণে। আর যেটা প্রশ্ন আমি বারে বারে করতেছি, সৌদি আরবের সাথে কৌশলগত সম্পর্ক মানে কি? সে কি একটা মিলিটারি পাওয়ার? সৌদি আরবের সাথে আমেরিকান সম্পর্ক ভালো, সেটা তারা খুশি থাকুক, তো ওটার ভিতরে আপনাকে ঢুকতে হচ্ছে কেন? আপনি তো জিনিসটাকে বাণিজ্যিক সম্পর্কের ভিতরে রাখতে যাচ্ছেন না, সোজা কথাটা সোজা বলতেও পারছেন না। কেন আপনি হুতিদের বিরুদ্ধে গেছেন? নৈতিক কথা আনছেন। হুতিরা কি এমন কি করছে যেটা নৈতিকভাবে আপনার গায়ে আঁচ লেগে গেছে? সৌদি আরবই বা হুতিদের বিরুদ্ধে গেছে কেন? ওই ক্যাসালের ভিতরে আপনি ঢুকতেছেন কেন? হুতিরা কি করছে আর সৌদি আরব কি করছে আপনি সেই হিস্ট্রি জানেন? এটা গেল 10 বছরের হিস্ট্রি, এটা কমপক্ষে। আসলে কি বলে এখন এটা ধামা চাপা দিবে, এটা তারেক সাহেব আবার আপনাদেরকে চেপে ধরছে, আবার একটা দুনপুর ব্যাখ্যা নিয়েছে। এটা হচ্ছে মূল কথা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনারা আমেরিকান দালালি করতে গেছেন ভারসাম্যর নাম করে। সৌদি আরবের সাথে আপনার কি ভারসাম্য সম্পর্ক? আমি বারে বারে বলছি, সৌদি আরব কি মিলিটারি ফোর্স? আরে আমরা কি কোন একটা মিলিটারি ফোর্সে জয়েন করার লায়ক হয়েছি? মানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন? আপনি তো ইন্ডিয়ার সাথেও একটা মিলিটারি সংঘাতে যাওয়ার মতন আমাদের কোনো সাধ্য নাই, আমাদের কোনো আগ্রহ নাই এই মুহূর্তে, অন্তত সাধ্য থাক আর না থাক। তাহলে সোজা কথাটা হলো, হুতিরা আপনার বাংলাদেশের কজন মানুষ হুতিদের বিষয়ে জানে? আমাদের পররাষ্ট্র বিভাগ এর আগে কখনো হুতি ইস্যুতে একটা কোনো কথা বলছে? হাসিনা আমল তো নয়, হাসিনা আগেও না পরেও না। কারণ হুতি এমন কিছু হয়েছে সেখানে যেটা জাস্ট মিডল ইস্টের ক্যাসাল ইন্টারনাল, যেগুলোর ভিতরে ঢুকা কারো পক্ষে বা বিপক্ষে কথা বলাটা আমাদের কোনো স্বার্থ নেই। ভারসাম্য বলে যদি কিছু থাকে তাহলে এটা হতো আমাদের পজিশন। সেখানে আপনি আমেরিকান দালালি করার জন্য সৌদি আরবকে খুশি করতে গিয়ে, আমেরিকান বন্ধু সৌদি আরবকে খুশি করতে গিয়ে এই কাণ্ড করে বসছেন। এখন এখান থেকে বেরোবেন কি করে? আজকের খবর জানেন? ট্রাম্পের প্রতিরক্ষা ব্যবস্থা নাই।
বোমা শর্টেজ, বিমান শর্টেজ। আজকে সে ইনডাইরেক্ট আবার আলোচনা শুরু করতেছে, তা আবার তাড়াহুড়ো তার এখনই চুক্তি করতে হবে। কাল যদি এটা নিয়ে চুক্তি হয়ে যায় তখন আপনি কি করবেন, কোন ফান্দে পড়বেন? দালালি ছাড়া যার কিছু নাই আসলে বাংলাদেশকে আমেরিকার ঘরে তুলে দেওয়াটা, এর বাইরে অন্য কোনো লক্ষ্য যাদের নাই, তারা হয়ে উঠেছে তারেক রহমানের বুদ্ধিদাতা। শুধু বুদ্ধিদাতা, দূর থেকে বুদ্ধিদাতা হলেও হতো, প্রকাশ্যে তার সব পররাষ্ট্রমন্ত্রী। এখানে যে তারেক রহমানের গায়ে কালি লাগছে, এটা তারেক রহমানের কাজে না, কাঁধে না বা গলায় না, এটা পুরাপুরি কারণ তারেক রহমান পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এখন, উনি শুধু বিএনপির নেতা না এখন। ফলে তার নাম দিয়ে খলিলরা যা করতেছে এটা পুরো বাংলাদেশের অবস্থান হয়ে গেছে। বাংলাদেশের মুখে কালি লাগছে, বাংলাদেশের দালালি হয়েছে, এটা একটা আমেরিকার ঘরে তুলে দেওয়া, আমাদেরকে দালাল বানাইছে খলিল। আমি বারে বারে বলতেছি, ভারসাম্য নাম দিয়ে এই ইউনুস গোষ্ঠীর এই তৎপরতা তারা করে যাবে, এই নিয়ে আলোচনাটা শুরু হওয়ার আগে থেকে আমি বলে আসছি। এইটা তারেক শুনছে না, এটা আর একটা সাইন তারেকের ক্ষমতা কেন সীমিত হবে, কেন সে ফেল করবে, কেন তাকে চীনও বিশ্বাস করবে না। এই সবগুলো কারণ এটার ভিতরে আছে। এটা আমাদের কামনা করার ইস্যু না যে তারেক ফেল করুক। তারেক ফেল করলে বাংলাদেশ একটা 4-6 মাস ধরে একটা প্রচন্ড এমন খারাপ অবস্থা যাবে যেটা সমতুল্য ঘটনা সম্ভবত 1975 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যা যা কিছু ঘটেছে। বাংলাদেশ যেরকমটা অস্থির ছিল, আরেক ধরনের অস্থিরতা ছিল 74 সালের দুর্ভিক্ষের সময়, ওই ধরনের সময় আমরা পৌঁছে যাব। ফলে যারা তাদের পার্সোনাল ইন্টারেস্টে বাংলাদেশের স্বার্থের কারে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করতেছে, তাদের ব্যাপারে তারেক জিয়া, তারেক রহমান এভাবে নিজে দূর থেকে, আমি তো অনেক লোককে দায়িত্ব দিছি, হবে না এভাবে। অন্তত নিজেও কিছু, কোনটা ডান দিক আর কোনটা বাম দিক একটু তো জানতে হবে নাকি, নাকি ওটা উপদেষ্টার বলে দিবে এটা কিন্তু বাম দিক, আপনি ওইদিকে হাঁটবেন, এরকম আপনি ক্ষমা থাকতে পারবেন না। বাকিটা আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ।